অগ্নিকাণ্ডটি হয়েছিল বেশ বড় রকমের। দিবাকর ও কৃত্তিবাস দুজনেই তখন ছেলে মানুষ। মফস্বলের একটা শহরে একটা পানা ভরা পুকুরের দুই তীরে দুটি বাড়িতে তারা বাস করত। দক্ষিণের 4 ভিটায় 4খানা ছোট ছোট ঘরের ছোট ছোট বাড়িতে থাকত দিবাকর, এবং উত্তরের 7-8 ভিটায় ছোট বড় 7-8টি ঘরের বড় বাড়িতে থাকত কৃত্তিবাস। কৃত্তিবাসের বাবা ধনদাস লোকটা ছিল বড় রোগা আর বড় রাগী। মেজাজ তার সব সময়ই গরম হয়ে থাকত। ইদানিং কতকগুলি সাংসারিক হাঙ্গামায় সে মেজাজে উত্তাপ সঞ্চারিত হয়েছিল অনেক বেশি। একদিন তাই বেলা 11টার সময়ে স্কুল যাওয়ার বদলে রান্নাঘরের পেছনে ডোবার ধারে একটা বাঁশঝাড়ের নিচে দিবাকরের আবিষ্কৃত নূতন বেজি ধরা ফাঁদটি পাততে দুজনকে খুব ব্যস্ত দেখে মারতে মারতে দুজনকেই প্রায় আধমরা করে ফেলল। দিবাকর ছিল কাঠির মতো সরু, সাপের মতো ভীরু আর চড়ুই পাখির মতো কোমল। একটি চড়েই সে আধমরা হয়ে গেল। কৃত্তিবাসকে আধমরা করতে দুর্বল ধনদাসের হাঁপ ধরে গেল। স্কুল দুজনে আগেও অনেকবার ফাঁকি দিয়েছে। সেদিন কিন্তু সত্যই স্কুল ছুটি ছিল। তবে কিনা বিচারে শাস্তি দেবার অধিকারটা দেশের বিদেশি সৎবাপের চেয়ে ঘরের ছেলের ঘরোয়া আপন বাপের বেশি থাকাটা অন্যায় নয়। তাই শাসনটা ন্যায়সঙ্গত হয়নি জানার পরেও ছেলেকে একটা চড় ফাও দিয়ে ধনদাস রাগে গড়গড় করতে করতে চলে গেল। খানিক পরে কৃত্তিবাস বলল, রোজ সবাই মারে, কিছু করলেও মারে, না করলেও মারে, চল আমরা বাড়ি ছেড়ে পালাই। কৃত্তিবাসের দু চোখ জবা ফুলের মতো লাল হয়ে উঠেছিল, ঠোঁট দিয়ে রক্ত পড়ছিল। দিবাকরের মসৃণ তেলতেলে গালে শুধু 2টি আঙুলের দাগ পড়েছে। জলে ভরা চোখের স্তিমিত দৃষ্টিতে ডোবার ওপারে একটা গোসাপের চালচলন দেখতে দেখতে বয়স্ক মানুষের মতো মাথা হেলিয়ে বন্ধুর প্রস্তাবে সাই দিয়ে সে বলল, আমার মামা বাড়িতে একটা চাকর ছিল জানিস, বাজারের পয়সা চুরি করেছে বলে মামা একদিন এমনি করে মেরেছিল চাকরটাকে। সেদিন সে সত্যিই পয়সা চুরি করেনি। রাতের বেলা চাকরটা পালিয়ে গেল। যাওয়ার আগে করলো কি জানিস, ঘরের চালে আগুন ধরিয়ে গেল। এমন জব্দ হয়ে গেল না মামা। শুনে কৃত্তিবাস বলল, আমিও চালে আগুন দিয়ে পালাবো। দিবাকর সাই দিয়ে বলল, তাই উচিত, যা রান্নাঘর থেকে আগুন নিয়ে আয়। উনানের একটা জ্বলন্ত কাঠ হাতে করে কৃত্তিবাস ফিরে এলে দিবাকর কাঠটা তার হাত থেকে নিজে গ্রহণ করল। দে, আমায় দে, নিজের বাড়িতে নিজে আগুন ধরাতে নেই। শীত তখন সবে শেষ হয়েছে। ঘরের চালাগুলি যেন দাও দাও করে জ্বলে উঠবার জন্য এমনই একটি সুযোগের প্রতীক্ষা করছিল। আগুন লাগলে নাকি তার বন্ধু বাতাস এসে জোটে। আগুনের বন্ধুটি সেদিন অনেক আগে থেকেই আধ শুকনো পাতা ঝরানোর মতো জোরালো অস্তিত্ব নিয়ে উপস্থিত ছিল। বাতাসের জন্যই উত্তরের ছোট ডোবার ওপাশের বাড়িগুলি বেঁচে গেল, কিন্তু দক্ষিণে অত বড় পুকুর ডিঙিয়ে আগুন ধরে উঠল দিবাকর ও তাদের প্রতিবেশীর বাড়ির চালায়। ওর লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলতে লাগলো এক চালা থেকে আরেক চালায়। দিবাকর ও কৃত্তিবাসের মনের আগুন নিভে গিয়েছিল গোড়ার দিকেই। চারদিকে ছুটোছুটি, হইচই ও আর্তনাদের মধ্যে ভয়ে বিস্ময়ে নির্বাক ও নিস্পন্দ হয়ে দুজনে দাঁড়িয়ে রইল পুকুরের পূব দিকে একটা জাম গাছের নিচে। এবং আগুনের সেই ব্যাপক ও বিরাট মনোহর রূপ দেখে মাঝে মাঝে একেবারে মুগ্ধ হয়ে যেতে লাগল। উনুন থেকে আগুন সংগ্রহের সময়ে কৃত্তিবাসের মাসি রান্না করছিল। সেদিনটা সে কোনো রকমে চুপ করে রইল। পরদিন সকালে ধনদাসের কানে কথাটা ফাঁস না করে সে থাকতে পারল না। তখনও ভিটায় ভিটায় স্তূপাকার ছাই ও কয়লার মধ্যে শিখাহীন আগুন গুমরে গুমরে জ্বলছে।
মোটা একটা জ্বলন্ত বাঁশ তুলে ধনদাস পাগলের মতো ছেলের মুখে, বুকে, পিঠে যেখানে পারল চেপে ধরতে লাগলো। দিবাকর তখন সেখানে ছিল না। একটা গাছতলায় ছড়ানো জিনিসপত্রের মধ্যে বসে সে তখন ধীরে সুস্থে মুড়ি চেবাচ্ছিল। দিবাকরের বাবা নিবারণ খুব সাবধানী ও হিসাবী মানুষ। ধনদাসের রান্নাঘরের চালাটা জ্বলে উঠেছে দেখেই সে তাড়াতাড়ি ঘরের জিনিস বের করতে আরম্ভ করে দিয়েছিল। তবে একথাও সত্য যে নিবারণ ধনদাসের মতো বড় লোক নয়। কৃত্তিবাসের বাঁ চোখটি নষ্ট হয়ে গেল। বাঁ গালটা ঘষা পয়সার মতো মসৃণ হয়ে একটু কুঁচকে গেল। বুকে 3টি ছোট ছোট এবং পিঠে একটা পোড়া ঘায়ের দাগ চিরস্থায়ীভাবে আঁকা হয়ে গেল। কৃত্তিবাসের জন্য আর কোনো শাস্তির ব্যবস্থা হলো না। তার দেওয়া আগুনেই তার চোখটা কানা হয়ে গেছে, আর গায়ে যথেষ্ট ছ্যাঁকা লেগেছে বলে শুধু নয়। কে বলতে পারে শাসন করলেই ছেলেটা আবার কী করে বসবে? কথাটা ভাবলেই বাড়ির লোকের হৃৎকম্প হয়। নিজের বাড়িতে যে ছেলে আগুন দিতে পারে সে কি দা দিয়ে মানুষের গলা কেটে ফেলতে পারে না? লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিতে পারে না? কাজ চালানোর জন্য নিবারণ 1খানা এবং ধনদাস 4খানা ঘর তুলল। যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে গিয়েছিল একে একে আবার সেগুলি কেনা হতে লাগল। কিন্তু ধনদাসের বাড়িতে আত্মীয় কুটুম্ব অনেক। ঘরে কুলোয় না, বিছানাপত্রে কুলায় না, থালাবাটিতেও কুলোয় না। খরচ আর অসুবিধা কৃত্তিবাসের উপর সকলের ক্রোধ ও বিরাগ দিনের পর দিন বাঁচিয়ে রাখে। অন্যরকম শাসন করার সাহস তো কারও নেই। সকলেই তাই সবসময়ে তাকে খোঁচায়, গাল দেয় আর অভিশাপ দেওয়ার মতো সমালোচনা করে। 1 ডজন কাঁসার থালা কিনে এনে ধনদাস বলে, প্রথমে যদি কেউ বলতো ওই লক্ষ্মী ছাড়া আগুন দিয়েছে, তাহলে ওকে আমি ওই আগুনেই পুড়িয়ে মারতাম। নতুন থালায় ভাত বেড়ে ছেলের সামনে ফেলে দিয়ে মা বলে, নে গেল, এত লোকে মরে, তোর মরণ হয় না? দিবাকর চুপচাপ দাঁড়িয়ে সব দেখে আর শুনে যায়। জল আসে কৃত্তিবাসের কানা চোখে, কিন্তু মানুষের মমতা হয় দিবাকরের মসৃণ কোমল মুখে ঘন বিষাদের ছাপ আর বড় বড় চোখের অসহায় ভীরু দৃষ্টি দেখে। দিবাকর বলে, আয়। আমবাগানের ছায়ায় বসে কৃত্তিবাস অনর্গল কথা বলে, আর দিবাকর চুপ করে শুনে যায়। শেষে কৃত্তিবাস বলে, আগুন দিয়ে পালাবি বলেছিলি যে? দিবাকর সায় দিয়ে বলে, বলে তো ছিলাম, কিন্তু কোথায় পালাবি? কলকাতায় পিসির বাড়িতে গেলে হয় না? তবে তাই চ। পরদিন কৃত্তিবাস তার পিসির কাছে পালিয়ে গেল। সঙ্গে গেল দিবাকর। পিসি সাগ্রহে অভ্যর্থনা করল, হায় বাবা, আয় আয়, ঘরে কি আগুন দিতে আছে বাবা? কি সর্বনাশটা করলি বল দেখি। হ্যাঁ রে, কত উঁচুতে উঠেছিল রে আগুন! কত কাল আগুন দেখিনি। সেই ছেলেবেলা একবার দেখেছিলাম বিয়ের আগে, কান্তিদের বড় ঘরটায় আগুন লেগেছিল। আমি তো ভয়েই মরি, আমাদের বাড়িতে যদি লাগে। তা ভালো করে জ্বলতে না জ্বলতে সবাই মিলে আগুন নিভিয়ে দিল। কিন্তু কি চেহারাটাই তোর হয়েছে বাসু, দেখলে যে ভয় করে। দাদা না সত্যি মানুষ নয়, হে এমন করে নিজের ছেলেকে কেউ পোড়াতে পারে? রাগলে দাদা যেন চণ্ডাল হয়ে যায়। কৃত্তিবাসকে কাছে টেনে একবার শুধু তার মাথায় হাত বুলিয়ে পোড়া গালের শুকনো ক্ষত আঙুলে স্পর্শ করে শিউরে শিউরে পিসি বলল, খবর না দিয়ে যে এলি? পালিয়ে এসেছিস বুঝি? তবে তো দাদাকে একটা তার করে দিতে হয়। ওগো শুনছো, এই চোটে একবার পোস্ট অফিসে যাও, দাদাকে একটা তার করে দাও যে বাসু এখানে এসেছে। এতক্ষণে ভালো করে দিবাকরের মুখের দিকে তাকিয়ে পিসি চাঞ্চল্য হারিয়ে ফেলল। তোমার নাম কি বাছা? দিবাকর। দুজনে পিসির কাছে স্থায়ীভাবেই থেকে গেল। দিবাকর কেন থেকে গেল কৃত্তিবাসের পিসি অথবা পিসেমশাই ভালো করে বুঝে উঠতে পারল না। তাকে এখানে থাকতে দিয়ে তার লেখাপড়া
ভরণপোষণ সেবা যত্নের ভারটাই বা এতখানি খুশি মনে নিজের ঘাড়ে তুলে নিয়েছে কেন, তাও তাদের মাথায় ঢুকল না। প্রথম দিকে একবার কথা উঠেছিল দিবাকরের ফিরে যাওয়ার। পিসি তখন বলেছিল, আহা থাক না, এখন তাড়াহুড়োর কী আছে। কিছুদিন পরে পিসেমশাই আবার যখন ভাষাভাবে কথাটা তুলল, তখন পিসি স্পষ্টই বলে দিল, না, দিবু যাবে না। ওকে তাড়াবার জন্য তুমি এত ব্যস্ত হয়ে পড়েছ কেন গো? পিসেমশাই আমতা আমতা করে বলল, আহা, তাড়াবার জন্য নয়, ওর বাপ মা তো রাগ করতে পারে, তাই বলছিলাম। পিসি হেসে বলল, হ্যাঁ, রাগ করবে না ছাই করবে, হ্যাঁ, দিনের মধ্যে একটা চিঠি লিখেও ছেলের খোঁজ নিল না, আর কিনা রাগ করবে। বাসু যায় তো যাক, দিবু যাবে না। পিসির মেজাজটা একটু খাপছাড়া রকমের, কিন্তু গরম নয়। চোখের জল ফেলতে ফেলতে সে উঁচু নিচু আঁকাবাঁকা ঝকঝকে দাঁত বের করে অনায়াসে হাসতে পারে। রাগে গা জ্বলে গেলেও মিষ্টি কথা বলতে পারে। কেবল পারে না মানুষকে ধমক দিতে বা শাসন করতে। শুষ্ক শীর্ণ শরীরে তার জোর নেই, শুধু আছে মুখের অনর্গল কথার ছন্দে ক্রমাগত হাত নাড়ার ছটপটানি। দুর্বল মনে তার তেজ নেই, শুধু আছে একটা অস্বাভাবিক ভোঁতা আনন্দের অফুরন্ত উত্তেজনা। দিবাকরের আদর পিসির কাছে দিন দিন বাড়তে লাগল। মানুষ কি সবসময়ে মনে রাখতে পারে যে মুখ পোড়া কানা ছেলেটাই তার দাদার ছেলে, আর অন্য ছেলেটা তার কেউ নয়? এবং কথাটা মনে রেখে পরের যে ছেলেটাকে দেখে বাৎসল্য উথলে ওঠে, তার বদলে সর্বদা আদর করতে পারে দাদার ছেলেকে? সুতরাং পিসির কোনো দোষ নেই। পিসি যে দিবাকরকে ভালোবেসেছে, কৃত্তিবাস তাতেই যেন কৃতার্থ হয়ে গেল। তাছাড়া দিবাকরের আদর বেড়েছে বলে কৃত্তিবাসের অনাদর তো বাড়েনি পিসির কাছে। কৃত্তিবাস তাতেই খুশি হয়ে গেল। এখানে কেউ যে তাকে খোঁচায় না, গাল দেয় না, অভিশাপ দেওয়ার মতো তার কথা আলোচনা করে না, তাই তো যথেষ্ট। কাঁটার বিছানা থেকে তুলে ছেঁড়া কম্বলে শুইয়ে দিলেই ছোট ছেলে আরাম পায়। গদিতে গড়ানোর সুখে বঞ্চিত হওয়ার অভিমানে হয়তো কদাচিৎ ছেঁড়া কম্বলে মুখ গুঁজে একটু কাঁদে, তাও অল্পক্ষণের জন্য। এমনিভাবেই দিন কাটতে লাগল। দিবাকর ও কৃত্তিবাসের বাড়ি থেকে মাঝে মাঝে তাগিদ আসতে লাগল কিছুদিনের জন্য বাড়ি যেতে। মা নাকি তাদের বড় কাঁদে। দিবাকরকে বাড়ি যেতে দিতে পিসির বড়ই অনিচ্ছা দেখা গেল। না না, তোর গিয়ে কাজ নেই, বাড়ি গেলেই ফের তোকে ম্যালেরিয়া ধরবে। বাসু যদি যায় তো যাক 2-10 দিনের জন্য। কিন্তু বাড়ি যেতে কৃত্তিবাসের কিছু মাত্র আগ্রহ দেখা গেল না। বাড়ির কথা ভাবলে এখনও তার সর্বাঙ্গ ঘামে ভিজে যায়। পোকায় কাটা দাঁতের মতো গাল আর বুক ও পিঠের পোড়া দাগের জায়গাগুলি শিরশির করে। ধোঁয়া লাগার মতো কানা চোখ জ্বালা করে। 7-8 বছরের মধ্যে তাই দুজনের একজনও বাড়ি গেল না। দিবাকর গেল না পিসির অনিচ্ছায়, কৃত্তিবাস গেল না নিজের অনিচ্ছায়। তারপর একদিন একটা কড়া তাগিদ এলো ধনদাসের কাছ থেকে। ধনদাস শুধু বাড়ি যাওয়ার তাগিদ দেয়নি, আরও অনেক কড়া কথা লিখেছে। কৃত্তিবাস বলল, এবার কি করি? দিবাকর বলল, বাড়ি যা। সেই যে শৈলেন ছেলেরা পড়তো না আমাদের সঙ্গে, সেও তো এমনই করে বাপকে চটিয়েছিল। মরবার সময়ে ওর বাবাকে একটি পয়সাও দিয়ে যায়নি। কাকাবাবুর কথা শুনে চলিস, বুঝলি? কৃত্তিবাস বলল, তুইও আয় না। দিবাকর বলল, না থাকবে, পিসিমা আবার রাগ করবে। সুতরাং কৃত্তিবাস একাই বাড়ি চলে গেল। কয়েকদিন মুখ ভার করে থেকে পিসি হঠাৎ একদিন দিবাকরকে জিজ্ঞাসা করল, ও বাপের টাকা পাক বা না পাক, তা দিয়ে তোর এত মাথা ব্যথা কেন রে দিবু? দিবাকর এখন বড় হয়েছে, মেডিকেল কলেজে ডাক্তারি পড়ে। এখন আর তাকে দেখলে আগের মতো ততটা মনে হয় না যে কাদের বাড়ির সে হারানো ছেলে। এখনই বুঝি মুখে আঙুল দিয়ে
মার জন্য কেঁদে ফেলবে। আজকাল আর তেমনভাবে পিসির বুকে বাৎসল্য উতলে ওঠে না। কেবল ব্রণের দাগ বা গোপদাড়ির চিহ্নহীন তার বালকের মতো কোমল তেলতেলে মুখ আর বড় বড় চোখের দুশ্চিন্তা ভরা দৃষ্টি দেখে প্রত্যেকবার অভ্যস্ত মমতাটা জোরে নাড়া খায়। দিবাকর কিছুই বলল না, শুধু আহত বিস্ময়ে পিসির দিকে তাকিয়ে রইল। যে দৃষ্টি দেখে পিসির স্বাদ হতে লাগলো, তার বাদামি রঙের গালে একটা চুমো খেয়ে কানে কানে বলে, 60 সোনা আমার। তবে রোগে ভুগতে ভুগতে আরও শুকিয়ে গিয়ে পিসির মেজাজটা আজকাল একটু খিটখিটে হয়ে উঠেছে কি না, তাই স্বাদটা দমন করে আবার বলল, ওকে পাঠিয়ে দিলি, নিজে তুই গেলি না কেন? মা না তোর খুব কাঁদে তোর জন্য? মাকে কাঁদিয়ে তুই পড়ে আছিস আমার কাছে? হ্যাঁ, এতই তুই ভালোবাসিস আমাকে? দিবাকর এবারও কিছু বলল না। বেশিক্ষণ পিসির উত্তেজনা সহ্য হয় না, বুক ধড়ফড় করে, মাথা ঝিমঝিম করে। এবার তাই হার মেনে পিসি দিবাকরের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। দু হাতে তাকে সবলে আঁকড়ে ধরে পিসি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কি জানি না তুই কেন আছিস আমার কাছে? আমার জন্য তোর এক ফোঁটাও মায়া নেই, এক ফোঁটাও না। তোকে চিনতে আমার বাকি আছে রে, মুখ পোড়া ছেলে। পিসি একটু শান্ত হলে দিবাকর জিজ্ঞাসা করল, একবার বাড়ি যাব না কি পিসি? পিসি মাথা নাড়িয়ে বলল, যাই না একবারটি, 2 দিনের জন্য। না, একেবারে আমার চিতায় আগুন দিয়ে যাস। আদেশটা দিবাকর পালন করতে পারল না। কয়েক মাস পরে পিসির চিতায় আগুন দেবার প্রয়োজন উপস্থিত হলে সেই কাজটা করল কৃত্তিবাস, তার মেষের বাসা থেকে এসে। দেশ থেকে ফিরে এলে কৃত্তিবাসকে পিসি আর বাড়িতে উঠতে দেয়নি। কয়েকদিনের জন্য বাড়ি গিয়ে কৃত্তিবাস ফিরতে বড় দেরি করেছিল। একদিন ধনদাসের একখানা চিঠি এলো। সে অবিলম্বে ছেলের বিবাহের ব্যবস্থা করেছে। পিসি যেন অবিলম্বে যায়। চিঠি পড়েই পিসি তো রেগে আগুন। পিসিকে এমনভাবে রাখতে দিবাকর আর কখনো দেখেনি। এত বছর খাওয়ালাম, পড়ালাম, মানুষ করলাম ছেলের মতো, বিয়ের সব ঠিক করে আমায় শুধু নেমন্তন্ন, কুটুমের মতো নেমন্তন্ন। হ্যাঁ, একবারও জানানোর দরকার মনে করল না? কোথায় বিয়ে, কি বৃত্তান্ত, একবারও জিজ্ঞেস পর্যন্ত করলি না আমাকে। কৃত্তিবাসের বিশেষ দোষ ছিল না। দিবাকর অবশ্য তাকে বিবাহ করতে, বিশেষত একটা গেঁয়ো, একটা মূর্খ মেয়েকে বিবাহ করতে আলোচনা প্রসঙ্গে অনেকবার বারণ করেছিল। কিন্তু এদিকে আবার বাড়ি যাওয়ার সময়ও বলে দিয়েছিল বাপকে যেন সে না চটায়। দিবাকর এখন কাছেও ছিল না যে জিজ্ঞাসা করে একটু মনের জোর ধার করে আত্মরক্ষা করবে। 2 মাস পরে সে ফিরে এলো, কিন্তু পিসির বাড়িতে উঠল না। পিসি আগেই অতি স্পষ্ট ভাষায় একখানা পত্র লিখে জানিয়ে দিয়েছিল তার বাড়িতে কৃত্তিবাসের আর ঠাঁই হবে না। দিবাকর বন্ধুর বিবাহে যায়নি, পিসির অনুমতি ছিল না। কৃত্তিবাস কলকাতায় ফিরে এসেছে শুনে পিসি দিবাকরকে বারণ করে দিলেন। সে যেন ওই ঘর চালানো মুখ পোড়া কানা ছেলেটার ধারে কাছেও না যায়। তোকেও তাহলে খেদিয়ে দেব বলে রাখছি আমি। কৃত্তিবাস একদিন দেখা করতে এসে বলল, আমার কি দোষ ছিল পিসিমা? পিসি বলল, তোর আর দোষ কি? তোদের কারও কোনো দোষ নেই। তোরা তো সবাই মহাপুরুষ, দোষ তো সব আমার। পরের ছেলেকে ঘরে এনেই তো দোষ করেছি আমি। শটান তুই মেশে চলে গেলি স্টেশন থেকে, হ্যাঁ? 1 দিন পরে এলি দেখা করতে। তারপর দিবাকরকে বলল, তুই আর আছিস কেন? তুইও যা, যেখানে তোর সুবিধে হয়। 2 দিন পরে তো যাবি, 2 দিনের জন্য আর মায়া বাড়ানো কেন? কয়েকদিনের মধ্যে ঠিক এই কথাটাই কৃত্তিবাস দিবাকরকে বলতে আরম্ভ করল। প্রথমে আমতা আমতা করে, তারপর মিনতি করে।
এবং তারপর দুঃখে অভিমানে কানা চোখ মিটমিট করতে করতে বন্ধুত্বের দাবি জানিয়ে। দুজনে দু জায়গায় থাকবে বলেই কি তারা একসঙ্গে কলকাতায় পালিয়ে এসেছিল? তার চেয়ে পিসিই কি দিবাকরের বেশি? সে কি এমনই তুচ্ছ দিবাকরের কাছে? তুই না বলেছিলি জীবনে আমাদের কখনো ছাড়াছাড়ি হবে না? একদিন তাই দিবাকর পিসিকে বলল, বাসুকে এবার আসতে বললে হয় না পিসিমা? ছেলে মানুষ। পিসি সন্দিগ্ধ হয়ে বলল, খুব বুঝি মেলামেশা চলছে ছোঁড়ার সঙ্গে? হ্যাঁ, আমায় ছেড়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে বুঝি সব সময়ে? শেষে যখন কৃত্তিবাস অভিমানে চুপ করে গেল, দিবাকরকে তার কাছে এসে থাকবার কথা বলার বদলে ম্লান মুখে একথা ও কথা বলে মেষের ঘরের জানলা দিয়ে রাস্তার ট্রাম বাস দেখতে লাগল, তখন একদিন দিবাকর পিসিকে বলল, অসুখ কি তোমার সারবে না পিসিমা? এই দেখি তো তোমার হাতটা একবার পরীক্ষা করে। নে নে, পাস না করেই তুই একটা মস্ত ডাক্তার হয়েছিস। বলেই পিসিমা তৎক্ষণাৎ সাগ্রহে দিবাকরকে বুক পরীক্ষা করতে দিলেন। কানে স্টেথোস্কোপ লাগিয়ে দিবাকর অনেকক্ষণ মনোযোগের সঙ্গে পিসির হাট পরীক্ষা করল। তারপর গম্ভীর মুখে বলল, নগেন বলে একটা ছেলে পড়তো আমাদের সঙ্গে, বুঝলে পিসিমা? তার মাসিরও না ঠিক এমনই অসুখ ছিল। কত ওষুধ খেলে কিছুতেই কমল না। শেষে একটু একটু আফিম খাওয়া অভ্যেস করে ভালো হয়ে গেল। পিসি উৎসুক হয়ে বলল, আফিমের কথা বলেছে বটে অনেকে। দাঁড়া দাঁড়া, কবিরাজকে একবার শুধিয়ে নি। কবিরাজ অনেক বছর ধরে পিসিকে অনেক রকম ওষুধ খাইয়ে অনেক টাকা রোজগার করেছে। তবু সে এই সহজ ও সস্তা চিকিৎসা ব্যবস্থায় সায় দিল। প্রতিদিন সন্ধেবেলা পিসি 1 পয়সা মূল্যের আফিম খাবে। দিবাকর আফিম কিনে নিয়ে এলো। 1 পয়সার নয়, অনেক পয়সার। এবং 1 পয়সার আফিম যে কতটুকু হয় সে আন্দাজ তো পিসির ছিল না। এক রত্তি ওষুধে অসুখ ভালো হওয়ার সম্ভাবনায় বিশ্বাসও ছিল না। তাই প্রতি সন্ধ্যায় সব জ্বালা যন্ত্রণা ভোতা করে আঠার মতো চটচটে ঘুমের রস মাখানো স্তিমিত আলো ও শব্দের এত বিস্ময়কর জগতে পিসিকে নিয়ে যেতে লাগলো একটু বেশি পরিমাণের আফিম। কয়েকদিন পরে এই স্বপ্নের জগৎ থেকে ধীরে ধীরে ঘুমের দেশে যাওয়ার বদলে বড় তাড়াতাড়ি সমস্ত জগৎটাই পিসির ঝাপসা হয়ে এলো। ডাক্তার এসে আফিম খাওয়ার ব্যবস্থা করার জন্য কবিরাজের অনেক মুণ্ডুপাত করল, কিন্তু পিসির নিস্তেজ হৃদস্পন্দনকে আর কোনো রকমেই সতেজ করে তুলতে পারল না। পিসিমশাই কিছু বলল না। দিবাকরের ভবিষ্যৎ বইয়ের জন্য পিসির গয়নাগুলি আর দিবাকরের পড়ার খরচের জন্য পিসির নামে এখানে ওখানে রাখা টাকাগুলি দিবাকরকে দিয়ে কলকাতার বাসা তুলে দিয়ে দেশে চলে গেল। দিবাকর কৃত্তিবাসের মেষের ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করল। তারপর একদিন বড়লোক ধনদাস মারা গেলে তার বড়লোকত্ব আয়ত্তে আসায় কৃত্তিবাস বলল, দুজনে থাকলে আর মেষে পড়ে থাকবো কেন ভাই? ফিরতে একটু রাত করলে দরজা খুলতে কীরকম হাঙ্গামা করে বলতো? কথাটা সে বলল অনুগ্রহ ভিক্ষা করার মতো। ধনদাস বেঁচে থাকতে বন্ধুর জন্য বেশি টাকা খরচ করতে পারেনি বলে কৃত্তিবাসের লজ্জার সীমা ছিল না। দিবাকর বলল, তা তো করে, কিন্তু কোথায় যাবি? কৃত্তিবাস বলল, ছোটোখাটো একটা বাড়ি ভাড়া নেওয়া যাক। হ্যাঁ, কি বলিস? ছোট গলিতে কৃত্তিবাসের ভাড়া করা ছোট বাড়িতে 2 বছর তাদের সুখেই কেটে গেল। তারপর দুজনেই ডাক্তারে পরিণত হওয়ায় ভাড়া করা হলো আরেকটু বড় রাস্তার ধারে আরেকটু বড় একটা বাড়ি।
সদরকে পরিণত করা হলো চিকিৎসা কেন্দ্রে। ঘর ভরা আসবাব এলো, আলমারি ভরা ওষুধ এলো, অস্ত্রচিকিৎসার অস্ত্রশস্ত্র এলো, আর এলো চক্ষু চিকিৎসার দামি দামি যন্ত্রপাতি। কৃত্তিবাস হলো সাধারণ ডাক্তার, ওষুধ দেওয়া ডাক্তার, এবং দিবাকর হলো চক্ষু চিকিৎসক, চোখের রোগের বিশেষজ্ঞ ডাক্তার। এই সব ব্যবস্থা করতে কৃত্তিবাসের হাতের টাকা গেল ফুরিয়ে। তাই একদিন সংকোচে কাতর হয়ে কৃত্তিবাস বলল, ভাই, টাকা ছাড়া তো আর চলবে না। দিবাকর বলল, হ্যাঁ, তা তো চলবে না, কিন্তু কোথায় পাবি টাকা? ভাবছি জমিজমাগুলো বিক্রি করে দিলে হয় না? সম্পত্তি বিক্রয়ের ব্যবস্থা করতে কৃত্তিবাস চলে গেল দেশে, এবং তার সাময়িক অন্তর্ধানে জীবনেই প্রথমবার বিশ্বজগৎ দিবাকরের কাছে হয়ে গেল ফাঁকা। কারো জন্য অবশ্য মন কেমন করে না। বাড়ি গিয়ে কৃত্তিবাস মরেছে না বেঁচে আছে তা জানতে বিন্দুমাত্র আগ্রহ জাগে না। শুধু মনে হয় সমস্ত পৃথিবী যেন তাকে ত্যাগ করেছে, তার কেউ নেই। তাই মাস 3 পরে অনেক আগে বিবাহ করা বড়সড় সুশ্রী বউটিকে একেবারে সঙ্গে করে কৃত্তিবাস ফিরে এলে মনটা তার বড় খারাপ হয়ে গেল। লজ্জা সংকোচে চোখ নামিয়ে অপরাধীর মতো কৃত্তিবাস বলল, হ্যাঁ, মন কাঁদাকাটা করতে লাগলো ভাই। আর তাছাড়া কি বললো জানিস, এই সঙ্গে করে যদি না আনি, হয় একা একা আমার কাছে চলে আসবে, আর নয় গলায় দড়ি দিয়ে মরবে। ভালো চোখটি মিটমিট করতে লাগলো কৃত্তিবাসের। খানিকক্ষণ দিবাকরের মন্তব্যের জন্য অপেক্ষা করে আবার বলল, সে যাই হোক, সেবা যত্ন তো করতে পারবে আমাদের নাকি? লজ্জিত ও অপরাধী কৃত্তিবাসকে দেখার অভ্যাস দিবাকরের অনেক দিনের। আজ তার মনে হলো এ লজ্জা আর অপরাধের ভঙ্গিটা কেমন যেন নূতন ধরনের। কিছুদিন দেশের বাড়িতে কাটিয়ে কৃত্তিবাস যেন সচেতন অভিনয়ের বিদ্যা আয়ত্ত করে এসেছে। টাকাও কৃত্তিবাস এনেছিল অনেক, কিন্তু হিসাবের চেয়ে অনেক কম। সমস্ত সম্পত্তি বিক্রি করলে কমপক্ষে কত টাকা পাওয়া উচিত, বাড়ি যাওয়ার আগে কৃত্তিবাসকে সে কথাটা দিবাকর ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিল। কথা বলতে গিয়ে কৃত্তিবাস ঢোক গিলল 3 বার। তারপর বলল, এই সব বিক্রি করিনি ভাই, এই কয়েকটা সম্পত্তি থেকে বেশ আয় হয়। আর তাছাড়া আমি ভাবলাম অত টাকা তো লাগবে না। এবার পরিচিত ভঙ্গিতেই অপরাধী কৃত্তিবাস ঘন ঘন ঢোক গিলতে লাগলো, আর এক হাত দিয়ে কচলাতে লাগলো তার আরেকটা হাত। মুখ দেখে মনে হতে লাগলো দিবাকর একটা কড়া কথা বললেই সে বুঝি কেঁদে ফেলবে। দেখে খুশি হয়ে দিবাকর তাই তাকে আর কিছুই বলল না। নিজের বড় শয়নঘরটি খালি করে কৃত্তিবাস আর তার বইয়ের শয়নঘরে পরিণত করার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ল। কৃত্তিবাসের হুকুমে ইতিমধ্যেই দিবাকরের সামনে মহামায়ার ঘোমটা কপালের যেখানে কৃত্তিবাসের অনুরোধে এখনও সে আলপিনের মাথায় সিঁদুর লাগিয়ে প্রায় অস্পষ্ট ফোঁটা দিতে আরম্ভ করেছে, সেখানে উঠে গিয়েছিল। একপাশে প্রতিমার মতো দাঁড়িয়ে সে অবাক হয়ে দিবাকরকে লক্ষ্য করতে লাগল। শ্বশুর নয়, ভাসুর নয়, দেবর নয়, এমনকি দূর সম্পর্কের আত্মীয় পর্যন্ত নয়, শুধু তার স্বামীর বন্ধু, তবু সেই যেন সব। ব্যবস্থা করছে সে, হুকুম দিচ্ছেও সে, দোষ ধরছে সে, চাকর ঠাকুরকে ধমকও দিচ্ছে সে। সে যেন এ বাড়ির আশ্রিত নয়, তার বাড়িতেই যেন সস্ত্রীক বেড়াতে এসেছে তার বন্ধু। রাত্রে মহামায়া
স্বামীকে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, তুমি ওকে এত ভয় করো কেন? কৃত্তিবাস অবাক হয়ে বলল, ভয় করি? ভয় আবার করলাম কখন? মহামায়া হেসে ফেলল, মানুষটার ভয়ে সবসময় একেবারে কেঁচো হয়ে আছো, আর বলছো ভয় করলে কখন? তারপর হাসি বন্ধ করে গম্ভীর হয়ে বলল, যাই বলো, তোমার ব্যাপার ট্যাপার না আমি কিছু বুঝতে পারছি না বাপু। তোমার বাড়িঘর, খেতে পড়তে দিচ্ছ তুমি, আর তোমার টাকা নিয়ে বাবুয়ানা করে বেড়াচ্ছে, আর ওর ভয়ে তুমি নিজে যেন চোর হয়ে আছো তোমার নিজের বাড়িতে। শুনে কৃত্তিবাস চোখ বড় বড় করে খানিকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ভয়ে ভয়ে বলল, কি যে বলো তুমি? ভয় করব কেন? ছেলেবেলার বন্ধু তো, মনে কষ্ট লাগবে বলে একটু সামলে সামলে চলি। মহামায়া বলল, ভদ্রলোককে বলে দাও না এবার, তোমার ঘাড় না ভেঙে অন্য কোথাও থাকুন গিয়ে। কৃত্তিবাস বিবর্ণ মুখে বলল, ছি, তাই কি বলা চায় নাকি? আরেক দিন বলবে ভেবে প্রথম দিন কথাটা তুলেই আর বেশি কিছু বলা ভালো নয় ভেবে তখনকার মতো মহামায়া চুপ করে গেল। কিন্তু অনেক দিন পরে ফিরে পাওয়া স্বামীর সোহাগে যে তীব্র তীক্ষ্ণ স্বাদ অনেক দিনের বঞ্চিতা ও অবহেলিতা স্ত্রী পায়, গত 2 মাস যে স্বাদ পেয়ে মহামায়ার রাত্রিগুলি ভাবাবেগে উদ্বেল হয়ে উঠেছে, আজ যেন সেটা কোনো মতেই খুঁজে পাওয়া গেল না। তার স্বামীর ঘাড় ভাঙে বলে দিবাকরের ওপর রাগ হওয়ার বদলে ঘাড় ভাঙতে দেয় বলে কৃত্তিবাসের বিরুদ্ধেই একটা অসহায় ক্ষোভ সারাক্ষণ মনের মধ্যে গুমরাতে লাগল। তারপর একে একে অনেকগুলি রাত্রি এসে চলে গেল। তুলে রাখা কথাটা মহামায়ার আর পাড়া হলো না। প্রথম দিকের কয়েকটা রাত্রি ভাবল কদিন পরে কথাটা তুলব। তারপর আরও কতকগুলি রাত্রি কেটে যাওয়ার পর ভাবতে লাগলো, কি আর হবে ও কথা তুলে। সেবা সে করতে লাগলো দুজনেরই, ম্লান গম্ভীর মুখে। ডাল তরকারি মাছের ঝোলে স্বাদ এলো। হঠাৎ একদিন ময়লা জামাকাপড়ে স্তূপ ঘেঁটে কাজ চালানো গোছের ফর্সা জামাকাপড় খোঁজবার প্রয়োজন মিটে গেল। ঘরদোর হলো সাজানো গোছানো পরিষ্কার। ঘরে তৈরি নিমকি সিঙ্গাড়া মুখে দিয়ে চা খেতে খেতে দিবাকর বলতে লাগলো, আগে তোমাকে আনানো হয়নি বলে কি আফসোসটাই যে এখন হচ্ছে। আর মৃদু হেসে কৃত্তিবাস বলতে লাগলো, তুই বললেই আনতাম, ও তো আসবার জন্য পা বাড়িয়েছিল। আর দিবাকরের পলকহীন স্তিমিত দৃষ্টিপাত স্বামীর খাপছাড়া মন্তব্যের একটা লাগসই জবাব দেবার উপক্রম করেও মহামায়া চুপ করে যেতে লাগল। তারপর একদিন দিবাকর বলল, হ্যাঁ রে, তোর চোখটা যে বড় বেশি লাল দেখাচ্ছে বাসু। কৃত্তিবাস বলল, চোখ তো আমার মাঝে মাঝে লাল হয় আর জ্বালা করে, আর এই চোখটার জন্য কোনো নার্ভাস রিয়াকশান হয় বোধহয়। দিবাকর বলল, না না না, সেরকম তো নয়, আয় তো দেখি। অনেকক্ষণ দিবাকর তার চোখটি পরীক্ষা করল, পিসির হাট পরীক্ষা করার চেয়ে অনেক বেশি সময় আর মনোযোগ দিয়ে। তারপর মুখখানার সেদিনের চেয়ে আরও বেশি গম্ভীর করে বলল, আরে তুই না ডাক্তারি পাশ করেছিস, তুই না ডাক্তার। কৃত্তিবাস সব হয়ে বলল, কেন রে, কি হয়েছে? দিবাকর আহত বিস্ময়ের সঙ্গে বলল, এখনো বুঝতে পারছিস না? কৃত্তিবাস লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, পারছি, আমারও একটু যেন সন্দেহ হচ্ছিল। দিবাকর রাগ করে বলল, সন্দেহ হচ্ছিল তো বললি না কেন? এত যে দেরি হয়ে গেল এখন।
যাকগে, কি আর হবে তোকে এসব বলে। কৃত্তিবাস কোনোদিন দিবাকরকে রাগ করতে দেখেনি। সে একেবারে উদ্ভ্রান্ত হয়ে গেল। দিবাকর অনেকক্ষণ ভেবে বলল, কলেজের হাসপাতালে যাবি? কৃত্তিবাস কাতরভাবে বলল, ধ্যাত, তুই থাকতে কলেজের হাসপাতালে কেন যাব? 1 ঘন্টার মধ্যে দিবাকর তার চোখে অস্ত্র করল। মহামায়া রান্নাঘরে দিবাকরের প্রিয় খাদ্য পায়েস করতে বড় ব্যস্ত ছিল। কড়াই নামিয়ে উপরে গিয়ে সে দেখল তার কানা স্বামীর ভালো চোখটিও ব্যান্ডেজে ঢাকা পড়েছে। নিজের চোখ দুটি আক্রমণোদ্যত বাঘিনীর চোখের মতো করে সে দিবাকরের দিকে চেয়ে রইল। দিবাকর নির্বিকার সহজভাবে বলল, সময় মতো তো বলেনি, কি হয় এখন কে জানে। সুতরাং কৃত্তিবাস অন্ধ হয়ে গেল। তারপর একদিন সকালে নিচের ঘরের অন্ধকারে বসে বসে ঝিমানোর বদলে উপরে নিজের শোয়ার ঘরের অন্ধকারে আরাম করে শুয়ে শুয়ে ঝিমানোর স্বাদ জাগায় অন্ধ কৃত্তিবাস হাতড়ে হাতড়ে যেই ঘরের দরজার কাছে গিয়েছে, দুটি কানে যেন তার পুরুষ ও নারী কণ্ঠের ফিসফিসানির বজ্রপাত হতে আরম্ভ হয়ে গেল। খানিকক্ষণ সে দাঁড়িয়ে রইল বজ্রাহতের মতোই। তারপর ফিরে গেল নিচে। পা ফসকে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে গেল, তবু সে থামল না। অন্ধ মানুষের একা এ জগতে বিচরণ করা সম্ভব নয় টের পেয়ে একা বের হয়ে যাওয়ার বদলে শুধু সঙ্গে নিল চাকরটাকে। কোথায় গেল কৃত্তিবাস ভগবান জানেন। কিছুকাল পরে দিবাকরের নামে ডাকে শুধু এলো একটা দলিল। ভালো আয় হয় বলে পরের পরামর্শে যেসব জমিজমা কৃত্তিবাস বিক্রি করেনি সেগুলি সে দিবাকরকে দান করে দিয়েছে। একে অবশ্য ঠিক দান বলে না, এ একটা নিষ্ক্রিয় প্রতিশোধের চাল মাত্র। দিবাকরের মতো মানুষদের উপরে কৃত্তিবাসের মতো মানুষরা চিরকাল এই রকম চাল খাটিয়ে এসেছে। নমস্কার, শেষ হলো আমার আজকের গল্প, শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আততায়ী। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। খুব শিগগিরই আসব আবার নতুন একটি গল্প নিয়ে।